ইরানের শহর বন্দর দ্বীপে মার্কিন হামলা অব্যাহত। এখন পর্যন্ত নিহত ৩৫, যে কোনো মূল্যে ভূখণ্ড রক্ষার ঘোষণা শীর্ষ নেতাদের। ইরানের হুমকির জেরে আবারও আলোচনায় মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বাব এল মান্দেবের প্রণালী বন্ধের শঙ্কায় বিশ্ব বাণিজ্যের নতুন উদ্বেগ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা ১৯ দিনের অনশনের সংকটাপন্ন সোনাম ওয়াংচুক। অনশন ভাঙার আহ্বান প্রায় ২,০০০ বিশিষ্ট নাগরিকের। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। টানা যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য, পাল্টাপাল্টি সংঘাত ছড়িয়ে পড়েছে নতুন নতুন এলাকায়। ইরান জুড়ে অভিযান আরও জোরদারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ বন্দর, সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে ধারাবাহিক হামলা। সবচেয়ে বেশি আঘাত হানা হয়েছে কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও শাহবাহার বন্দরে। রাজধানী তেহরান লক্ষ্য করেও ছোড়া হয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র। কেশম দ্বীপে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি শিল্প কারখানা। শাহবাহারে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে একটি নৌ পর্যবেক্ষণ টাওয়ার। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে ক্যান্সার হাসপাতালের কাছেও আঘাত এনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র। আমরা ইরানের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করব। আমাদের প্রথম পদক্ষেপ হলো অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা। তাই সমাজে বিভাজন ও মতভেদ সৃষ্টি করতে পারে এমন যে কোনো বার্তা বা বক্তব্য আমাদের এড়িয়ে চলতে হবে, আর এটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মার্কিন নৌ অবরোধ ভেঙে ইরানি বন্দরের দিকে যাওয়ার অভিযোগে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অচল করে দেয়া হয়েছে নৌযানটিকে। বুধবার পারস্য উপসাগরে এই ঘটনা ঘটে। হামলায় বিধ্বস্ত জাহাজটির নাম বেলমা। তবে এটি ঠিক কোন দেশের এবং মালিকানাধীন কোন দেশের তা নিশ্চিত নয়। হামলার সময় ইরানের খার্গ দ্বীপের কাছে অবস্থান করছিল ট্যাঙ্কারটি। ইরানি বন্দরের দিকে অগ্রসর হলে এটিকে কয়েক দফায় সতর্কবার্তা দেয় মার্কিন বাহিনী। তা উপেক্ষা করায় নৌযানটি লক্ষ্য করে ছোড়া হয় হেল ফায়ার মিসাইল। আঘাত হানে কয়েকটি ক্ষেপণাস্ত্র। এরপর গন্তব্য থেকে সরে আসে ট্যাঙ্কারটি। মাত্র ২০ মাইল চওড়া, কিন্তু সংযোগস্থল ৩ মহাদেশের। এই জলপথ হয়েই সুয়েজ খাল ও লোহিত সাগর মিলেছে এডেন উপসাগর ও ভারত মহাসাগরে। সঙ্গত কারণেই বিশ্বের অন্যতম জটিল চোখ পয়েন্ট বাব এল মান্দেব প্রণালী। এটি শুধু ইউরোপ, এশিয়া কিংবা মধ্যপ্রাচ্যের আর কোনো সাধারণ ট্রানজিট করিডর নয়, বরং হরমুজ প্রণালীর মূল বিকল্প। সাম্প্রতিক যুদ্ধে যার প্রমাণ মিলেছে। এবছরের শুরুর দিকে যখন হরমুজ প্রণালীতে সমস্যা দেখা দিয়েছিল, তখন উৎপাদক ও ব্যবসায়ীরা জ্বালানি পরিবহনে এই পথ বেছে নেয়। বাব এল মান্দেবে প্রবাহিত দৈনিক তেলের পরিমাণ প্রায় ৭.৫ মিলিয়ন ব্যারেল পর্যন্ত পৌঁছায়, যার অর্থ এটি ইতিমধ্যে বিকল্প পথ হিসেবে কাজ করছে। ভারতে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে পরিচিত মুখ সোনাম ওয়াংচুক। ২০০৯ সালে তার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হওয়া সিনেমা 3 ইডিয়টস ব্যাপক সাড়া ফেলার পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন ৫৯ বছর বয়সী লাদাখের এই বাসিন্দা। ২০১৮ সালে এশিয়ার নোবেল খ্যাত রেমন ম্যাগসেসে পুরস্কারও পান তিনি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আলোচিত ককরোচ জনতা পার্টির আন্দোলনের সমর্থন দিয়ে গত ২৮ জুন দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশনে বসেছিলেন ওয়াংচুক। এরপর পেরিয়ে গেছে ১৯ দিন, এখনও চালিয়ে যাচ্ছেন অনশন। এতগুলো দিন অভুক্ত থাকায় অবনতি হয়েছে ওয়াংচুকের স্বাস্থ্যের। এই সময় ওজন কমেছে ৯ কেজির বেশি। মানুষের সহায়তা ছাড়া নেই দাঁড়ানোর শক্তিও। এরপরও অবশ্য নিজের অবস্থানে অনড় এই শিক্ষাবিদ ও সমাজকর্মী। আজ 19वें दिन मिस्टर सोनम वांगचुक का सुबह। আজ অনশনের ১৯তম দিন। তার শরীরের ওজন মোট ৯ কেজির বেশি কমেছে। পেশি ক্ষয়ের কারণে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছাতে পারে। जो वेट लॉस है। ক্রমাগত স্বাস্থ্যের অবনতির জেরে ওয়াংচুকের আমরণ অনশন প্রত্যাহারের দাবি জোরালো হচ্ছে। এখনও তার সাথে কোনো প্রকার আলোচনা কিংবা যোগাযোগ না করায় সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার। এদিকে ওয়াংচুককে অনশন ভাঙার অনুরোধ জানিয়ে বিবৃতিতে সই করেছে ১,৮০০-র বেশি শিল্পী, লেখক, শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী। ওয়াংচুক নিজ অবস্থানে অনড় থাকায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন একদল। প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার জন্য আদালতের হস্তক্ষেপ চেয়ে দায়ের করা হয়েছে পিটিশন। একের পর এক রুশ হামলায় জ্বলছে কিয়েভ।
বুধবার রাতভর ড্রোন আর মিসাইল হামলা চালায় রুশ বাহিনী। চলে বৃহস্পতিবার ভোর পর্যন্ত। টার্গেট করা হয় কৃষ্ণ সাগরের কৌশলগত বন্দর নগরী ওডেসা। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের যৌথ হামলায় নিহত হয়েছে কয়েকজন। ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি বহুতল আবাসিক ভবনের অংশ ধসে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে গ্যাস পাইপলাইন সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। একই রাতে উত্তর পূর্বাঞ্চলের সামি ও দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়াতেও ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী। স্থানীয় প্রশাসনের অভিযোগ, হামলার লক্ষ্যবস্তু ছিল বেসামরিক এলাকা ও সাধারণ মানুষ। বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভেঙে যায়। মাথার উপর প্লাস্টার খসে পড়ছিল, চারিদিকে কাঁচ ভাঙার শব্দ। মনে হচ্ছিল পুরো ভবনটাই ধসে পড়বে। মানুষের কি স্বেচ্ছা মৃত্যুর সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে? এই প্রশ্ন ঘিরে দীর্ঘ 14 বছরের বিতর্কের পর এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে ফ্রান্স। এবার চূড়ান্ত অনুমোদনের পথে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সমর্থিত সহায়তাপ্রাপ্ত মৃত্যু বা অ্যাসিস্টেড ডাইং বিল। বিলটি আইনে পরিণত হলে নির্দিষ্ট শর্তে মরণ ব্যাধিতে আক্রান্ত প্রাপ্তবয়স্ক রোগীরা চিকিৎসকের অনুমোদন নিয়ে নিজের জীবন শেষ করার সুযোগ পাবেন। তবে এর জন্য রোগীকে নিজের সিদ্ধান্ত স্বাধীনভাবে জানাতে হবে এবং এমন অসহনীয় শারীরিক যন্ত্রণায় ভুগতে হবে যার কার্যকর চিকিৎসা নেই বা তিনি আর চিকিৎসা নিতে চান না। আবেদন যাচাই করবেন চিকিৎসক, তারপর নেওয়া হবে বিশেষজ্ঞদের মতামত। শেষ সিদ্ধান্ত জানাবেন চিকিৎসকরাই। অধিকাংশ ক্ষেত্রে প্রাণঘাতী ওষুধ রোগীকেই গ্রহণ করতে হবে, তবে শারীরিকভাবে অক্ষম হলে স্বাস্থ্যকর্মী সহায়তা করতে পারবেন। আর যে কোনো মুহূর্তে রোগী নিজের সিদ্ধান্ত বদলানোর সুযোগও পাবেন। তবে শুধু মানসিক কষ্টের ভিত্তিতে কেউ এই সুবিধা পাবেন না। তীব্র মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি বা অ্যালজাইমারের মতো স্নায়ুক্ষয়জনিত রোগে ভোগা রোগীরাও এই আইনের আওতায় থাকবে না। সমর্থকদের দাবি, এটি মানুষের ব্যক্তিগত মর্যাদা ও নিজের জীবনের উপর সিদ্ধান্ত নেওয়ার অধিকারকে স্বীকৃতি দেবে। কিন্তু বিরোধীদের আশঙ্কা, এই আইন ভবিষ্যতে অপব্যবহারের পথ খুলে দিতে পারে। বিলের বিরোধিতায় পার্লামেন্টের বাইরে বিক্ষোভের ডাকও দিয়েছে বিভিন্ন ধর্মীয় ও অধিকার ভিত্তিক সংগঠন। তবে পার্লামেন্টে অনুমোদন পেলেও এখানেই শেষ নয়। বিলটি এখন পর্যালোচনার জন্য যাবে ফ্রান্সের সাংবিধানিক পরিষদে। তাদের সবুজ সংকেত মিললেই এটি আইনে পরিণত হবে। সব প্রক্রিয়া শেষ হলে নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইজারল্যান্ড ও কানাডার পর সহায়তাপ্রাপ্ত মৃত্যুকে বৈধতা দেওয়ার দেশের তালিকায় যুক্ত হবে ফ্রান্স। কাচের ভেতরে কাপড়ে মোড়ানো 1000 বছরের পুরনো মরদেহ, এগুলো সবই প্রাচীন মিশরীয় মমি। সে আমলে প্রভাবশালী কেউ মারা গেলে এভাবে রাখা হতো মরদেহ সংরক্ষণের জন্য, যা আমরা বইয়ে, ভিডিওতে কিংবা হলিউড সিনেমায় দেখে এসেছি। এবার চীনের রাজধানী বেজিংয়ে চলছে 798 আর্ট জোনের একটি বিশেষ আয়োজন। সেখানে মিশরীয় মমিসহ মোট 123টি প্রাচীন নিদর্শন আনা হয়েছে প্রদর্শনের জন্য। এই প্রদর্শনীতে মোট 2টি সম্পূর্ণ মমি দেখানো হচ্ছে, যার মধ্যে একটি রয়েছে ঠিক আমার সামনে। এটি মূলত 2টি অংশে বিভক্ত। একটি হচ্ছে মূল মমি এবং অন্যটি এর সুসজ্জিত কফিন। গবেষকদের মতে মৃত্যুর সময় এই নারীর বয়স ছিল মাত্র 24 থেকে 30 বছর। 4000 বছর আগে প্রাচীন মিশরে এক একটি মমি তৈরি করতে সময় লাগতো প্রায় 70 দিন। প্রদর্শনীতে স্থান পেয়েছে প্রাচীন মিশরের রাজকীয় গহনা, মূর্তি ও রূপচর্চার সামগ্রী, যা সাক্ষ্য বহন করছে নীল নদের সভ্যতার। যে নিদর্শনগুলো দেখানো হয়েছে তার 95%-রও বেশি এবারই প্রথম এশিয়ার মাটিতে পা রাখলো, আর তা স্বচক্ষে দেখতে হাজির হয়েছে চীনা নাগরিক সহ দেশটিতে থাকা বিদেশিরাও। টেস্টোস্টেরন পরীক্ষা করা হবে। মার্কিন বাহিনীতে কর্মরত 30 বা তার বেশি বয়সী পুরুষ সেনা সদস্যদের হরমোনের ঘাটতি পরীক্ষা করবে দেশটির স্বাস্থ্য বিভাগ। তবে এর কম বয়সীদের জন্য এই পরীক্ষা থাকবে ঐচ্ছিক। বিবৃতিতে পিট হেগসেথ আরও জানিয়েছেন, টেস্টোস্টেরনের মাত্রা কম থাকলে নিজ ইচ্ছায় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে পারবেন সেনা সদস্যরা।